কাপ্তাই থেকে আজ ওরা ফিরে এসেছে বাসায়। রাতে সবাই একসাথে সময় কাটিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। তবে এদিনে রিমি, সিমি, নিধিরা নোটিশ করছে অভ্র, শুভ্র, রুদ্র আগে থেকে আরো বেশি রোমান্টিক হয়ে গেছে। আগে যেমন গম্ভীর মুড নিয়ে রোমাঞ্চ করত, এখন তার উল্টোটা হচ্ছে। আগে ওরা গম্ভীর, ক্ষুব্ধ কণ্ঠে কথা বললেও এখন কথা বলার ধরন পাল্টে গেছে। বলা যায় ঠোঁটে সবসময় হাসির রেখা প্রতিফলিত থাকে। আর এই দুই লাভ বার্ডসদের কথা আর কি বলবো। সাব্বির আর ঈশা যখন সেখানে পারছে একসাথে কাছে গা ঘেঁষে বসে কথা বলছে, এবং কি খাওয়ার সময়ও একজন আরেক জনকে খাইয়ে দিচ্ছি। আহা, কি ভালোবাসা! একে তো রুদ্র, শুভ্র, অভ্রদের রোমান্টিক টর্চারে ওরা বিরক্ত, এখন ওদেরটা দেখে ওরা আরো বিরক্ত হচ্ছে। আর আমাদের ফাহিম ভাই, ওদের রোমান্টিক মোমেন্ট দেখে তার মনেও এখন বউ বউ ফিলিংস জাগছে। সরাসরি আলতাফ চৌধুরীকে কিছু না বললেও আকার ইঙ্গিতে বোঝায়া যে দাদু মেলা থেকে আমারও একটা বউ এনে দেও, ঠিক রুদ্র, অভ্র, শুভ্রদের মতো। ফাহিমের মেলায় বলার পিছনের কারণটা তো জানেনি। রিমি, সিমি, নিধিদের দেখা কিন্তু আলতাফ চৌধুরীর মেলাতেই হয়েছিল, তাই আর কি এই সুবাদে এটা বলা। রিমি পায়চারি করছে আর বিরক্তি ভঙ্গিতে বলছে, আমি জাস্ট বিরক্ত। রুদ্রের ইদানিং কি হয়েছে জানি না, কেমন বিহেভ যে করছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। আর হাসি, তার কথা কি বলবো, হাসলে মনে হয় আমরা সামনে ভ্যাম্পায়ার কিং অভয় রাজ দাঁড়িয়ে আছে। পুরাই ভুতুরে টাইপের হাসি। তোর তো এটা মনে হয়, আর আমার হয় কি জানস, আবি রাজের মতো লাগে অভ্ররে, যেই একটা হাসি মারে, সাথে শয়তানি বুদ্ধি তো আছেই। নিধি বলে, আমারটার কথা আর কি কমু, তারে তো পুরাই রোমান্টিক জিন ইশফাদের মতো লাগে। সিমি কপালে হাত দিয়ে বলে, এই নামগুলোর সম্পর্কে শুধু তারাই জানবে যারা আমার সব গল্প পড়েছে। ঈশা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি শুরু করলে তোমরা? অভয় রাজ, আবি রাজ, ইশফাদ, কি এগুলা? রিমি ঈশার সামনে দাঁড়িয়ে বলে, আমরা যা বলতেছি ঠিকই বলতেছি, তোমার ভাইদের প্রেম ভূতে ধরেছে। এই বাড়ি এখন আর গ্যাংস্টার হাউস নেই, নাম চেঞ্জ করে রোমান্টিক হাউস রাখা উচিত। আহ ভাবি, তোমরা একটু সিরিয়াস হও। বিয়ে হয়েছে আজ প্রায় 1 মাস হতে চলল, এর মধ্যে এমন কোনো কিছু আমার নজরে পড়েনি যাতে আমি বুঝবো তোমরা ভাইয়াদের ভালোবাসো। তোমরা একটা জিনিস কেন বুঝো না, স্বামী তো স্বামীই হয়, সেটা যেমনই হোক না কেন। নিজের স্ত্রীর প্রতি তার আলাদা মায়া মোহাব্বত এমনেতেই থাকে। কিছুক্ষণ ওরা সবাই চুপ থাকে। হুট করেই সিমি পাশে থাকা একটি বই ভাঁজ করে মুড়িয়ে মুখের সামনে ধরে বলে, এই সবাই শোনো, ঈশা এখানে জ্ঞান বিক্রি করতে এসেছে, কার কার লাগবে সবাই ফ্রিতে নিয়ে যান। রিমি, নিধি হাসে। ঈশা মেকি রাগ নিয়ে বলে, ভাবি, একটু তো সিরিয়াস হও তোমরা। রিমি ঈশার দু কাঁধে হাত রেখে বলে, শোনো ঈশা, ভালোবাসা কি সেটা তোমার ভাইয়ারা জানে না, আগে তাদের কাছে গিয়ে ভালোবাসার চ্যাপ্টার শিখাও, তারপর আমাদের শিখাবে ওকে। আমি যাই। বলেই হলো রুম থেকে চলে যায় উপরে। সিমিও ওঠে দাঁড়িয়ে ঈশার সামনে এসে বলে, হ্যাঁ, আগে তাদের গিয়ে শিখাও। চলে যায় সিমি। নিধিও সোফা থেকে উঠে এসে ঈশার কাঁধে চাপড় মারতে মারতে বলে, শেম শেম, বলে চলে যায়।
ঈশা বোকা হয়ে যায়। এতক্ষণ কি বলল ওদের, তা কি ওরা বুঝতে পারেনি নাকি বুঝতে চাইছে না তারা? রিমি রুমে এসেই বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। ওর ফোন হাতে ছিল। ফেসবুকে ঢুকবে এর মধ্যে রুদ্র ওর পাশে চিত হয়ে শুয়ে টেডি হাসি দিয়ে বলে, হাই জান। কথাটা শুনেই রিমি রুদ্রকে দেখেই গড়িয়ে বিছানার অপর পাশ দিয়ে নামতে যাবে, এর মধ্যেই রুদ্র রিমির কোমর ধরে টেনে ওর কাছে নিয়ে আসে। ঠোঁটে হাসি রেখেই বলে, কোথায় পালাচ্ছ? রিমি কপাল কুঁচকিয়ে উঠতে নিলে রুদ্র বলে, নড়াচড়া করলে গলায় লাভ বাইট দেব। রিমি চুপ হয়ে যায়। মনে হয় কিছুটা ভয় পেয়ে গেছে রিমি। রুদ্র ঠোঁটে হাসি বজায় রেখে রিমির নাকে ওর নাক ঘষে বুকের সাথে জড়িয়ে ধরে। রিমির কাছে এটা ভালো লাগছে। রুদ্রের আড়ালে মুচকি হাসে। সিমি ইয়ারফোন কানে গুজে বিছানার উপর হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে গান শুনছিল। গানে এতটাই মগ্ন ছিল যে শুভ্র অফিস থেকে বাসায় এসে রুমে প্রবেশ করেছে সেটা টেরও পায়নি সিমি। আচমকা সিমি চোখ খুলে শুভ্রকে ওর চেহারার একদম কাছে দেখে ভয় পেয়ে প্রথম চিৎকারটা দিতেই তখনই শুভ্র ওর ঠোঁট দিয়ে সিমির ঠোঁট চেপে ধরে। চিৎকার থেমে যায় সিমির। এতটা জোরে শুভ্র ওর ঠোঁট ধরে রেখেছিল যার কারণে সিমি ওর ঠোঁটে ব্যথা অনুভব করছে। ছাড়ানোর জন্য শুভ্রের বাহু ধরে ধাক্কাতে লাগল, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। কানের ইয়ারফোন খুলে বিছানার উপর পড়ে যায়। দম বন্ধ হবার উপক্রম হয়েছে সিমির। শুভ্র কিছুক্ষণ পরেই সিমিকে ছেড়ে দেয়। সিমি মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগল। খুব রাগ হচ্ছে সিমির। না পারছে শুভ্রকে কিছু বলতে, না পারছে সহইতে। শুভ্র ঠোঁটে তখনও মুচকি হাসি লেগেছিল। শুভ্র ওঠে দাঁড়ায়, গলার টাই খুলে বিছানার রেখে ওয়াশরুমে ঢুকে দরজা একবার বন্ধ করতে নিলে আবারও দরজা খুলে সিমির দিকে তাকিয়ে হেসে হেসে বলে, কিসটা সেই ছিল বেবি। দু চোখের পলক ফেলেই দরজা বন্ধ করে দেয় শুভ্র। সিমি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজায় দুটো জোরে জোরে লাথি মেরাই রুম থেকে দৌড়। শুভ্র ওয়াশরুমের ভিতরে বসে হাসে। নিধি বারান্দায় দাঁড়িয়ে বিশাল আকাশ দেখছে। আকাশ জুড়ে আজ চাঁদের দেখা নেই। কিছু তারা মিটমিট করে জ্বলছে। বাতাসটাও আজ চাঁদের সাথে হারিয়ে গেছে। কিছুক্ষণ পর নিধি ফিল করে ওর পেছনে থেকে কোমরে কেউ হাত রেখেছে। আস্তে আস্তে সেই হাতটা পেটের কাছে আসছে। ডানদিকে ঘাড় ঘুরাতেই অভ্রকে দেখতে পায়। অভ্র নিধিকে ওর কিছুটা কাছে এনে মুখ ওর সামনে নিয়ে এসে বলে, আজ চাঁদ ইচ্ছে করেই ওঠেনি। বুঝতে পেরেছে তোমার আমার রোমাঞ্চে ডিস্টার্ব হবে। রোমাঞ্চের কথা শুনেই নিধির চেহারার রং পাল্টে যায়। বেশ বিরক্তি লাগছে। অভ্র জড়িয়ে ধরে নিধির ঘাড়ে কিস করে। ঢেলে সরিয়ে দিতে নিলে নিধিকে আরেকটু চেপে ধরে। অভ্র মাথা তুলে নিধির কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলে, পালিয়ে আর কতদিন বাঁচবে? এবার তুমি আমার হয়ে যাও নিধি। কথাটা শুনেই শীতল বাতাস বয়ে যায় নিধির মনে। অভ্র তখনও মুখ গুজে ছিল ওর ঘাড়ে। নিধিও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সাব্বিরের দায়িত্ব পালন করছে ফাহিম। আগে প্রায় আলতাফ চৌধুরীর পায়ে তেল মেজে দিত। এখন সেই দায়িত্ব ফাহিমের। ফাহিম পায়ে তেল মালিশ করার এক পর্যায়ে আহ্লাদি স্বরে বলে, দাদু। হুম। আরে ও দাদু। বল। ওরে দাদু হনো, শোনো না। বলিস না কেন হারামজাদা। কিছুটা বিরক্তি নিয়ে বইয়ের উপর থেকে মুখ সরিয়ে ফাহিমের দিকে তাকিয়ে বলে। ফাহিম মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলে, দাদু। সবাই তো ডবল হইয়া গেছে। এখন শুধু তুমি আর আমি এক ডবল আছি।
আলতাফ চৌধুরী বইয়ের দিকে তাকিয়েই উত্তর দেয়, হুম, তো চলো মোরাও বিয়ে কইরা হালাই। বলেই জিব্বায় কামড় দিল ফাহিম। কিছু একটা ভুল বলেছে। আলতাফ চৌধুরী বই বন্ধ করে বলল, বিছানার পাশ থেকে আমার ঠেঙ্গাটা দে তো। ফাহিম সতর্ক হয়ে যায়। নড়েচড়ে বসে বলে, আচ্ছা মুই ভুল কইছি, তবে মোর বিয়াটা তো দিতে পারো। কথাটা ঠিক মতো বললেই হয়। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ফাহিম লজ্জা ভঙ্গিতে মৃদু হাসি দিয়ে বলে, ধুত, আমার শরম করে না। ওরে শালা, বিয়ে করবি তুই, আর শরমও তুই পাবি। এ কিরাম কেমন কথা দাদু? আচ্ছা যাই হোক, ওদের সবার সাথে আলাপ করব নে। তুই এখন পা মালিশ কর। ফাহিমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। মনের খুশিতে পায়ে তেল মালিশ করতে লাগল। ডিনারের সময় রিমি, সিমি, নিধিকে রুদ্ররা খাইয়ে দিতে চাইছে, কিন্তু ওরা ওদের হাতে খেতে নারাজ। এক পর্যায়ে জোর করেই খাইয়ে দিচ্ছি। ওরা পড়েছে চিপাকলে। ঈশা, সাব্বির মিটমিটিয়ে হাসছে। রিমি, সিমি, নিধির মনে সন্দেহ জাগে। রুদ্র, শুভ্র, অভ্রদের পরিবর্তন করার পিছনে কি ঈশা, সাব্বিরের হাত আছে নাকি? দিন যত যাচ্ছে ওদের পাগলামি তত বাড়তে থাকে। রিমি, সিমি, নিধির আর রুদ্র, অভ্র, শুভ্রদের প্রতি দিন দিন নেশাক্ত হচ্ছে। ওদের পাগলামি, রোমান্টিক টর্চারগুলো ওদের কাছে ভালো লাগতে শুরু করে। বলা যায় রুদ্রদের ওরা ভালোবাসতে শুরু করেছে। তারপর আসে সেদিন যেদিন ঈশা রিমি, সিমি, নিধিদের রেডি করাচ্ছিল একটি পার্টিতে যাবে বলে। 3 জন ব্লু রঙের গাউন পরেছিল। ঈশাই ওদের 3 জনকে সাজিয়ে দিয়েছে। কিন্তু ওরা এটা ভেবে অবাক ছিল। কারণ পার্টিতে ওরা একাই যাচ্ছিল। বাড়ির আর কেউ যাচ্ছে না। কারণ জিজ্ঞেস করলে ঈশা এড়িয়ে যায়। সাথে ফাহিমও। ওদের রেডি করানো হলে নিচে নিয়ে আসে। সাব্বির আগে থেকেই হলো রুমে বসা ছিল। ওর সাথে আলতাফ চৌধুরীও বসা ছিল। তাদেরকে বিদায় দিয়ে ঈশা ওদের ঠেলে ঠুলে গাড়িতে বসিয়ে দেয়। ওরা বারবার রুদ্র, অভ্র, শুভ্রদের কথা জিজ্ঞেস করতে চাইলে এড়িয়ে যায় ঈশা, সাব্বির। 3 জনকে একটি গাড়িতে উঠিয়ে দেওয়ার পর গাড়ি চলতে থাকে। কোথায় যাচ্ছে, কোথায় ওদের নিয়ে যাচ্ছে সবটা ওদের অজানা। মনের মধ্যে ভয়টাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটি হোটেলের সামনে। এরা নেমে দাঁড়ায়। তখনই হোটেলের ভেতর থেকে অভ্র, শুভ্র ও রুদ্ররা বেরিয়ে আসে। ওদের পরনেও ছিল ব্লু রঙের শার্ট, কোট, প্যান্ট। চুলগুলো স্মাইক করা। চেহারায় ফুটে আছে ডেশিং লুক। রিমিরা রীতিমত অবাক। ওরা ওদের কাছে এসে মুচকি হেসে হাত ধরে হোটেলের ভেতরে নিয়ে আসে। ভেতরে গিয়ে আরও অবাক হয়। হলো রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাইটিং, ফুল সব মিলিয়ে অনেক সুন্দর দেখাচ্ছে হলো রুমটা। হোটেলের উপরের একটি রুমে বসে ঈশা, সাব্বির ও ফাহিম নিচ থেকে ওদের দেখছে। ওদের সামনে সিসিটিভির মনিটর লাগানো ছিল। ঈশার হাতে ছিল ফোন। আর রুদ্র, শুভ্র, অভ্রদের কানে ছিল ব্লুটুথ। ঈশা ওদের 3 জনের সাথেই কথা বলছিল। হোটেলের ভেতর আর কেউ ছিল না। আস্তে আস্তে লাইট সব বন্ধ হয়ে যায়। তারপর লাল, নীল রঙের বাতিগুলো জ্বলে উঠল। মৃদ আলোয় ওদের চেহারা আবছা আবছা ছিল। তারপরই ওরা ওদের কাছে টেনে নিয়ে এলো। তখনই সাব্বির মিউজিক অন করে দেয়।
একটি রোমান্টিক মোমেন্ট, তারই মাঝে রোমান্টিক গান, মারিজ ইশক। গানটি বাজতে লাগল। গানের তাল মিলিয়ে কাপল ডান্স করছে। ডান্স করার এক পর্যায়ে ফাহিম সিসি ক্যামেরায় কিছু একটা দেখতে পায়। তখনই ঈশা ও সাব্বিরকে কিছু না বলেই ফাহিম এক প্রকার দৌড়ে নিচে চলে আসে। তখনও রুদ্ররা ডান্স করছিল। ফাহিম জোরে জোরে দৌড়াচ্ছে নিচে আসার জন্য। এদিকে সাব্বির পাশে ফিরতেই দেখে ফাহিম নেই। সাব্বিরের কপালে হালকা বাজ পড়ে। এখানেই তো ছিল কিছুক্ষণ আগে, কোথায় গেল? অন্য সিসি ক্যামেরায় ফুটেজগুলোর মনিটরে ঝির করতে লাগল। মানে এক পর্যায়ে সব সিসি ক্যামেরার মনিটর বন্ধ হয়ে গেল। শুধু রুদ্ররা যেখানে ডান্স করছে সেখানেরটা ভালো ছিল। সাব্বিরের মনের মধ্যে ভয় কাজ করছে। ঈশা সাব্বিরের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। এসব কি হচ্ছে সাব্বির? হুস। সাব্বির মুখে আঙুল দিয়ে থামিয়ে দেয় ঈশাকে। কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে বাহিরে। সাব্বির ওর পকেট থেকে একটি পিস্তল বের করে। ঈশা দেখে ভয় পেয়ে যায়। সাব্বির ঈশাকে ওর বুকের সাথে চেপে ধরে পিস্তল গেটের দিকে তাক করে ধরে। এদিকে পরাপর তিনটি বিকট শব্দ ভেসে আসে নিচ থেকে। হোটেলটা দ্বিতীয় তলা হওয়ায় শব্দ ওদের কানে আসতে সময় লাগেনি। সাব্বির বুঝতে পারে এটা কিসের শব্দ। তাড়াতাড়ি করে নিচের হলো রুমের লাইট অন করে। ওদের সামনে ভেসে ওঠে হলো রুমের দৃশ্য। সাব্বির, ঈশা দুজনেই কিংকর্তব্য বিমূঢ়। ঈশা ভয়তে আরো শক্ত করে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বির ঘামছে। ঈশাকে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলে, ঈশা নিচে চলো। বলতে দেরি ওদের রুম থেকে বের হতে দেরি নেই। এক প্রকার দৌড়ে ওরা নিচে যেতে লাগল। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে সবাই। সবার চোখে পানি বিদ্যমান। রিমি, সিমি, নিধি, ঈশা ফাহিমের চিন্তায় ভেঙে পড়েছে। সাব্বির ঈশাকে সামলানোর চেষ্টা করছে। কারণ ঈশার এই অবস্থায় ভেঙে পড়লে চলবে না। বাচ্চা ও নিজের ক্ষতি হতে পারে। আলতাফ চৌধুরী রিমি, সিমি, নিধিকে সান্ত্বনা দিচ্ছেন। মাঝে মাঝে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কেঁদে ফেলে। রুদ্র, শুভ্র, অভ্ররা এখানে নেই। ওরা বডিগার্ডদের নিয়ে বাহিরে গেছে। ঈশা এই প্ল্যান করেছিল যাতে রুদ্র, অভ্র, শুভ্ররা ওদের সুন্দরভাবে প্রপোজ করতে পারে। বলতে পারে ওদের মনের কথাগুলো। আর এ কয়েকদিন ঈশার কথা মতোই ওরা রিমি, সিমি, নিধিদের সাথে এমন বিহেভ করেছে যাতে ওদের ভালোবাসাটা ওরা বুঝতে পারে। আর তার জন্য ঈশা, সাব্বির রিমি, সিমি, নিধিদের সামনেই রোমাঞ্চ করার জন্য একজন এরেক জানার কাছাকাছি থাকত, যাতে ওদের মনের মধ্যে রুদ্রদের জন্য কিছু ফিল হয়। কিন্তু আজকে ওদের সাথে এমনটা হবে সেটা কেউ বা জানত? কিছুক্ষণ আগেই সাব্বির আর ঈশা যখন নিচে আসে তখন ফাহিমকে রুদ্র ও রিমির পায়ের কাছে পড়ে থাকতে দেখে। বাম হাতের বাহু থেকে গলগল করে তাজা রক্ত বের হচ্ছিল। গুলির শব্দ শুনেই বডিগার্ডরা ভেতরে এসে চারদিক ছুটাছুটি করতে লাগল। খোঁজার চেষ্টা করছে কে একটু আগে ফায়ারটা করেছে, কিন্তু তারা খুঁজে পায়নি। যখন রুদ্র, অভ্র, শুভ্ররা রিমি, সিমি, নিধিদের এক হাতে ওদের হাত রেখে ডান্স করছিল, তখনই কিছু বোঝার আগেই ফাহিম এসে তিনজনকে একসাথে ধাক্কা মেরে নিজেও ফ্লোরে পড়ে যেতে নিলে গুলি এসে ফাহিমের বাহুরে লাগে। ফাহিম লুটিয়ে পড়ে ফ্লোরে। সবার চোখে, মুখে ছিল তখন আতঙ্ক। দেরি না করে হাসপাতালে ভর্তি করাই ফাহিমকে।
তখনও ওর বাহু থেকে রক্ত ঝরছিল। 1 ঘন্টা হতে চলল। এখনো ওটি থেকে ডাক্তার বের হয়নি। ক্ষণে ক্ষণে ভয়ের পরিমাণ সবার মনে আরো বেশি দানা বাঁধছে। তড়িৎগতিতে রুদ্র, অভ্র, শুভ্র হাসপাতালে এসে ওটির সামনে এসে দাঁড়ায়। রিমিরা তখনও কান্না করছিল বিধায় রুদ্র এক ধমকে চুপ করিয়ে দেয়। ওরা চুপ হয়ে যায়। চোখ থেকে পানি পড়া বন্ধ হয় না। কিভাবেই বা বন্ধ হবে? ওদের জীবন বাঁচাতে গিয়েই তো আজ ফাহিম মরতে বসেছে। শুভ্র কিছুটা দূরে একজন বডিগার্ডের সাথে কথা বলছি। এটা দেখে সাব্বির ওর কাছে আসে। শুভ্র ফোন কেটে দিতেই সাব্বির জিজ্ঞেস করে, ভাই খবর? বাকিটা বলার আগেই শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, যে লোকটা আমাদের স্যুট করেছিল তাকে খুঁজে পেয়েছি, কিন্তু কার লোক সেটা বলেনি। তাই শেষ। সাব্বির আরও কিছু জিজ্ঞেস করতে নিলে এর আগেই ডাক্তার ওটি থেকে বের হয়। রুদ্র ডাক্তারকে ফাহিমের কথা জিজ্ঞেস করলে ডাক্তার বলে, গুলি বের করা হয়েছে, তিনি এখন বিপদমুক্ত, 1 ঘন্টা পর তার জ্ঞান ফিরবে। এটুকু বলেই তিনি চলে যায়। ডাক্তারের কথা শুনে সবাই চিন্তামুক্ত হল। মনের উপর থেকে সবার পাথর সরে গেছে। ফাহিমকে ওটি থেকে বের করে কেবিনের বেডে শুইয়ে দেওয়া হয়। রিমি, সিমি, নিধি, ঈশা কেবিনে গিয়ে জ্ঞানহীন অবস্থায় ফাহিমকে দেখে রুদ্রদের সাথে বাড়িতে চলে আসে। আলতাফ চৌধুরী, অভ্র, শুভ্র রয় যায় হাসপাতালে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে কোনোরকম খেয়ে নেয় সবাই। ঈশা, রিমি, সিমি, নিধি হাসপাতালে যেতে চাইলে রুদ্র নিষেধ করে। সকালে যেতে বলে। রুদ্র কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসে এবং আলতাফ চৌধুরী সহ অভ্র, শুভ্রকে বাসায় পাঠিয়ে দেয়। রুদ্র একাই থেকে যায় হাসপাতালে, সাথে কিছু বডিগার্ডদের নিয়ে। অভ্র, শুভ্র ফ্রেশ হয়ে খাবার খেয়ে হাসপাতালে চলে আসে। আজ ওরা 3 ভাই হাসপাতালে থাকবে ফাহিমের সাথে। এরই মধ্যে ফাহিমের জ্ঞান ফিরলে ওকে জিজ্ঞেস করে ওই লোকটিকে ও কিভাবে দেখেছিল। তখন ফাহিম জানায় যখন লাইট বন্ধ হয় তখন লোকটিকে একটি নিচের রুমের জানালা থেকে বের হতে দেখে। এটা ধরা পড়েছিল 5 নাম্বার টিভিতে। ফাহিম তখন এটা দেখে দৌড়ে নিচে আসতে নিলেই তারই মাঝে ওই লোকটি পিস্তল তাক করে ধরে। আর তখনই ফাহিম ওদের ধাক্কা দেয় ওদের। আরও কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার এসে আরেকটি ঘুমের ঔষধ দিয়ে যায় ফাহিমকে। ফাহিম আবার ঘুমিয়ে যায়। রুদ্র, শুভ্র, অভ্র সেখানকার একটি সোফার সাথে দেলার দিয়ে চোখ বন্ধ করে রাখে। তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। কেবিনের বাহিরে বডিগার্ডরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সকাল হতে চলল। আস্তে আস্তে ভোরের আলো চারদিক ছড়িয়ে পড়েছে। 9টার দিকে রিমি, সিমি, নিধি, ঈশা, সাব্বির ও আলতাফ চৌধুরী হাসপাতালে আসে ফাহিমকে দেখতে। ফাহিম তখন ঘুমানো ছিল। কিছুক্ষণ বসার পর ফাহিম ঘুম থেকে ওঠে। রুদ্র, অভ্র, শুভ্র সারা রাত জাগার কারণে বাসায় চলে আসে। রিমি, সিমি, নিধি, ঈশা ফাহিমের সাথে থাকে। সাব্বির ফাহিমকে ধরে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। নিধি ফাহিমকে খাবার খাইয়ে দিচ্ছে। সবাই টুক টাক কথা বলছে ফাহিমের সাথে। ফাহিমের বাহুতে গুলি লেগেছিল, যার কারণে ফাহিমের বেশি একটা সমস্যা হয়নি। দুপুরের দিকে সাব্বির একা থাকে। বাকিরা বাসায় চলে যায়। রাতে থাকে রুদ্র, অভ্র, শুভ্র, 3 জন। আবার সকাল হলেই ওরা সবাই আসে। এভাবেই কেটে যায় 1 সপ্তাহ।
ডাক্তার বলেছিল 1 সপ্তাহ পর ফাহিমকে বাসায় নিয়ে যেতে পারবে। তাই তারা 1 সপ্তাহ পরই বাসায় নিয়ে আসে ফাহিমকে। ডান হাতের বাহুতে গুলি লাগার কারণে ফাহিম নিজের কাজগুলো বেশি করতে পারত না, যেগুলো করতে সাহায্য করত সাব্বির। আস্তে আস্তে ফাহিম আরও সুস্থ হয়ে যায়। এখন নিজের কাজ করতে পারে। মাঝে মাঝে ব্যথা অনুভব করে হাতে। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। সবাই কথা বললেও ফাহিম চুপ ছিল। ফাহিম দেখছে, সবার দিকে মাথা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশি দেখছে রুদ্র, অভ্র, শুভ্রদের। এই 1 সপ্তাহ ওরা 3 জন রাতে ফাহিমের সাথেই থেকেছে। সাব্বির আলতাফ চৌধুরীকে থাকতে দেয়নি। সবার এতটা যত্নে আজ ফাহিম সুস্থ বলা যায়। তাই ফাহিম সবার কাছে নিজেকে ঋণী মনে করে। ফাহিম বুঝতে পারে এই বাড়ির এক একটা মানুষ ফাহিমকে কতটা ভালোবাসে। সাব্বিরের মতো নিজের ছোট ভাই হিসাবে ওকে দেখে। ওর কাছে ভাবতেই ভালো লাগে ফাহিমও এই বাড়ির একজন সদস্য হয়ে গেছে, যে কিনা আগে চুরি করত। আজ সে একটি সুন্দর পরিবার পেয়েছে। চোখ ভিজে ওঠে ফাহিমের। তাদের আগোচরে হাতের উল্টো পিঠে চোখ মুছে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে। সবাই আড্ডা দেওয়ার এক পর্যায়ে একজন বডিগার্ড বাড়ির ভেতরে এসে রুদ্রদের বলে বাহিরে একজন লোক ভেতরে আসতে চায়। সাথে একজন মহিলা ও একটি মেয়েও ছিল, তাদের সাথে দেখা করার জন্য। রুদ্র প্রথম না করলে অভ্র ভিতরে আসার অনুমতি দেয়। বডিগার্ড সাথে করে নিয়ে আসে সেই 3 জনকে। বাড়ির ভেতরেই পা রাখতেই নিধি থমকে যায়। আস্তে করে সোফায় উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে যায় নিধিকে এভাবে উঠে দাঁড়াতে দেখে। কিন্তু রিমি, সিমি চিনতে পারে এরা 3কে। মুহূর্তের মধ্যে নিধির মুখ থেকে মামা শব্দটি বেরিয়ে আসে। দৌড়েই তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটি মানে আলী হোসেন নিধিকে দেখেই অশ্রুসিক্ত চোখে নিধিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে। নিধি কেঁদে দেয়। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আলী হোসেন নিধির মাথায় হাত রেখে নরম স্বরে বলে, কেমন আছিস নিধি? নিধি মাথা উঠিয়ে উত্তর দেয়, ভালো মামা, আপনি কেমন আছেন? ভালো রে মা, তোরে দেখে মনটা আরো ভালো হয়ে গেছে। নিধি ওর মামি জরিনা বেগম ও মামাতো বোন ফারিনকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ অতিবাহিত হবার পর নিধি তাদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। আলী হোসেন, জরিনা বেগম তার ভাগ্নিকে সুখী থাকতে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আলী হোসেন তখন তাদের পরিবারের কথা বলে। তার একটি মুদি দোকান ছিল। সেই দোকান কয়েকদিন আগে ঋণের কারণে বিক্রি করে ঋণ শোধ করে। এখন তারা অসহায় হয়ে পড়ে। জরিনা বেগমের অহংকার যায় সব মুছে স্বামীর অবস্থা দেখে। আলী হোসেন কাল নিধির সাথে দেখা করতে আসে এতিমখানায়। তখনই জানতে পারে ওরা এতিমখানা থেকে 2 বছর হয়েছে চলে গেছে। এতিমখানার ম্যাম আলী হোসেনকে নিধি যেখানে কাজ করে সেখানের ঠিকানা দেয়। আলী হোসেন সেখানে গিয়ে স্টাফদের সাথে কথা বলে জানতে পারে নিধির বিয়ে হয়ে গেছে। 3 গ্যাংস্টার চৌধুরী পরিবারের ছেলের সাথে। নিজের দুরদশার সময় নিধির কাছে আসাটা খুব দরকার ছিল, তাই তিনি চলে আসে। জরিনা বেগম নিধিকে ছোটকাল থেকেই সহ্য করতে পারত না, তাই আলী হোসেনকে বলে এতিমখানায় পাঠিয়ে দেয়। আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, নিধির কাছেই আসতে হলো সাহায্যের জন্য। আলী হোসেন তার ব্যবসার কথা বলে। আলতাফ চৌধুরী বডিগার্ডদের দিয়ে দোকানের ঋণের টাকা পরিশোধ করাই। এতদিন পর তারা এসেছে বিধায় অভ্র তাদের এখানে কয়েকদিন থাকতে বলে।
আলী হোসেন রাজি না থাকলেও জরিনা বেগম রাজি হয়ে যায় থাকার জন্য। মামা, ইফাত কোথায়? ওকে নিয়ে আসেননি কেন? নিধি প্রশ্ন করেন আলী হোসেনকে। ও তো মাদ্রাসায় থেকে পড়ে, তাই ইফাতকে নিয়ে আসতে পারি নাই। ও, তুই কেমন আছিস রে ফারিন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো। নিধি ফারিনকে অভ্রকে দেখিয়ে বলে, ওটা তোর দুলাভাই, যা কথা বলে আয়। ফারিন এক গাল হেসে বলে, আচ্ছা। ফারিন অভ্রকে দুলাভাই বলে ডেকে কথা জুড়ে দেয়। সাথে রুদ্র ও শুভ্র কথা বলছে। সবাই সবার সাথে কথা বলছি, কিন্তু এদিকে একজনার মনের মধ্যে প্রেমের ঘণ্টি ভেজে গেছে। আর সে কেউ না, আমাদের ফাহিম ভাইয়াজি। হ্যাঁ, ফারিনকে দেখে তার মনের মধ্যে প্রেমের নদী বয়ে যাচ্ছে বলা যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারিনের দিকে, আর এদিকে ফারিন তাকিয়ে আছে রুদ্রের দিকে। কেন জানি ওর চোখ বারবার রুদ্রের দিকেই যাচ্ছে। এই দৃশ্যটা আবার রিমি লক্ষ্য করেছে। তখনই ওর নজর পড়ে ফাহিমের উপর। ফাহিম তো আগে থেকেই তাকিয়ে আছে ফারিনের দিকে। একবার রুদ্র, একবার ফারিন, আর একবার ফাহিমের দিকে তাকাচ্ছে রিমি। ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। রিমি আনমনে ওঠে রুদ্রের পাশে এসে বসে। ওর সেটা খেয়াল নেই যে রুদ্রের পাশে বসেছে। কিন্তু রুদ্র অবাক। হঠাৎ করে ওর পাশে বসাতে রুদ্র ওর দিকে তাকায়। কপালে ভাঁজ দেখতে পায় রিমির। রিমির চোখকে অনুসরণ করে সামনে তাকিয়ে দেখে অভ্রের শালি তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র চোখ সরিয়ে রিমির দিকে তাকায়। রিমির মুখের এক্সপ্রেশন দেখে রুদ্রের বুঝতে বাকি থাকে না কেন রিমি ওর পাশে এসে বসেছে। ভালো একটি আইডিয়া পেয়েছে রুদ্র, যার দরুন রিমি নিজেই রুদ্রের কাছে আসতে বাধ্য হবে। রুদ্র ইচ্ছা করেই এখন ফারিনের দিকে তাকাচ্ছে। এবার রিমির কপাল আরও কুঁচকে যায়। রুদ্র হাসে সেখান থেকে উঠে চলে যায়। সাথে অভ্র, শুভ্রকে ইশারা করে যায় ওর সাথে যেতে। ওরা দুজন ও চলে যায় রুদ্রের সাথে। নিধি ওর মামা, মামিকে একটি গেস্ট রুমে নিয়ে যায়। তাদের ফ্রেশ হতে বলে। ফারিনকে অন্য রুমে নিয়ে যেতে চাইলে ফাহিম ইশারায় নিধিকে ডাক দেয়। নিধি ফারিনকে দাঁড়াতে বলে ফাহিমের কাছে আসে। কি? কানে মুখে কথা হনো, শোনো। নিধি ফাহিমের মুখের দিকে ঝুঁকে। ফাহিম আস্তে করে বলে, ভাবি তোমার বইন ফেরান। ফারিন, ফারিন রে আমার সাথে সেটিং করাইয়া দেও। মোর জম্মের পছন্দ হইছে তোমার বইন রে। নিধির আগে ফায়ার কথাটা শুনে হাত উঠিয়ে ফাহিমের গালে চড় দিতে গেলেই সাথে সাথে আদর করে খুশি মুডে বলে, এটা তো খুশির খবর। মামার সাথে তোমার আর ফারিনের বিয়ের ব্যাপারে আলাপ করব। না ভাবি, আগে মুই তোমার বোনের সাথে প্রেম করতে চাই, এরপর বিয়া করমু। সাব্বির ভাইয়ের মতো আগেই বিয়া করমু না। সাব্বির তখনই পাশ দিয়ে বলে ওঠে, ফাহিম আমার নামে কিছু একটা কইল মনে হইতাছে। ফাহিম তাড়াতাড়ি করে বলে, কই, কিছু কই নাই। তোমার কান এত শুনে ক্যা? যাও রুমে গিয়া বাচ্চা কিভাবে পালবা সেটা ভাবোগা। ঈশার রাগ হয় ফাহিমের কথা শুনে। সোফা থেকে ওঠে দাঁড়িয়েই চিল্লিয়ে বলে, বাচ্চা পালা শিখতে বলছিস? তোর ফারিনের সাথে প্রেম পাডা দিয়ে ভেটে তোকেই খাইয়ে দিব। ফাহিম, নিধি গেছে শক্ত হয়ে। আলতাফ চৌধুরী অনেক আগেই চলে গেছে। সাব্বিরও কথাটা শুনেও হা হয়ে রয়। রিমি, সিমি বুঝতে পারছে না ঈশার কথা। ফাহিম,
নিধি ঘাড় ঘুরিয়ে দেখে ফারিন ওদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। বাড়িটার চারদিক তাকিয়ে দেখছে। তার মানে ফারিন শুনতে পারেনি। ফাহিম আবার ঈশার দিকে তাকিয়ে বলে, নিজেরা তো বিয়া কইরা চাঙ্গে ওইঠা বইসা রইছ, অন্যদেরও প্রেম বিয়া করতে মন চায় না নাকি? তাহলে তুই ওই কথাটা বললি কেন? তো কি কমু? বাচ্চা কিভাবে পিডাইবেন সেইটা ভাবতে কমু? ফাহিম। ঈশা রেগে বলে। ফাহিম তখন ঢং করে বলে, জি জি জি। ফাহিমের ঢং করা কথা শুনে রিমি, সিমি, নিধি ও সাব্বির হাসছে। এই শুনেন ভাবি, মোর সাথে লাগতে আসবেন না, নয়তো বিনা কারণে মাটিতে গড়াগড়ি খাবেন হু। ঈশা কপাল কুঁচকে বলে, মাটিতে গড়াগড়ি খাবো কেন? মোর ইংলিশ শুইনা হাসতে হাসতে গৈরা গৈরি। এবার ঈশাও হেসে দেয়। এই ছেলের সাথে রাগ হয়ে থাকবে যে, সে একটা বোকা। ফাহিম ঈশাকে ঢং দেখিয়ে বলে, হি 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 এবার রুমে যানগা। মোর ভাবির লগে মোরে ইম্পারিট বেটার নিয়া কথা কইতে দেন। ঈশা এবার হাসতে হাসতে সাব্বিরের কোলে শুয়ে পড়ে। রিমি, সিমি, নিধি হেসে কুটি কুটি। সাব্বির কিছুটা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওদের হাসি দেখে ফারিনও সেখানে উপস্থিত হয়। ফাহিম ফারিনকে দেখে কিছুটা লজ্জা পায়। ফারিন নিধিকে জিজ্ঞেস করে, আপু হাসছ কেন? কি হইছে? আমি কই? ফাহিম এক গাল হেসে বলে, আপনি এই। হাত জাগিয়ে বলে ফারিন, আরে মুই উইটা কই নাই। মুই কইছি। আমি বলি তারা হাসে ক্যা? বলেন। আমার ইংলিশ শুনে। আহেন আমরা পরিচিত হইয়া নেই। মাই নাম্বার ইন দ্য ফাহিম। মিউর ইউর চুলের উপর হাত বুলিয়ে ভাব নিয়ে বলে। ওরা তো আরো জোরে জোরে হাসতে লাগল। ফারিন প্রথমে আস্তে করে সোফায় বসল। তারপরই জোরে জোরে হাসতে লাগল। গেছে। ফাহিমের ইজ্জত ধুলোয় মিশে গেছে। সেটা আর বুঝতে বাকি নেই ফাহিমের। মুখ চুপসে যায় ফাহিমের। সেখানে দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে ঠিক বুঝতে পারছে না ফাহিম। লজ্জায় পরান ওর যায় যায়। রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছে। ফাহিম আর ফারিন বাদে। ফাহিম ওর রুম থেকে বের হচ্ছিল তখনই ফারিনের মুখোমুখি পড়ে। ফারিনের রুম ফাহিমের রুমের অপোজিটে। ফারিনকে দেখে ফাহিম একটি ভাটালি হাসি দেয়। যেই হাসি দেখে ফারিন ফাহিমকে বলদ উপাধি ছাড়া আর কিছুই দিতে পারছে না। ফারিন পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফাহিম বলে, না মানে কইতাছিলাম। কই আমি তো কিছু শুনিনি। দ্রুত উত্তর দেয় ফারিন, কই নাই। শুনবেন কেমনে? হেসে হেসে বলে ফাহিম। ফাহিমের হাসিতে বিরক্তির রেশ দেখা যাচ্ছে ফারিনের চেহারায়। ফারিন এবারও চলে যেতে নিলে ফাহিম সামনে হাত জাগিয়ে থামিয়ে দেয়। ফারিন বিরক্তি নিয়ে বলে, সমস্যা কি আপনার? আপনি? আমি? কপাল কুঁচকে, না মানে কইতাছিলাম কি, আপনি কি সিঙ্গেল? না তো। কথাটা শুনেই যেন ফাহিনের দিল ঝাটকা লাগল। মুখ মলিন করে বলে, সত্য? হ্যাঁ। আমার 5টা মেয়ে, 5টা ছেলে আছে। আর আমার স্বামীও 2টা। ফাহিম দুষ্টমি ভঙ্গিতে বলে, ধুর, মিথ্যা কথা কন। ফারিন এবার চিল্লিয়ে বলে, যদি মিথ্যা কথাই মনে হচ্ছে তখন জিজ্ঞেস কেন করছেন? গাধা কোথাকার। বলেই চলে যায় ফারিন। ফাহিম বুকে হাত রেখে বলে, ভাভাগো।
কি ডেঞ্জারিস মেয়ে। কথাটা বলেই এদিক সেদিকে তাকালো। না কেউ শুনে নাই আমার ইংলিশ। শুনলেই হাসি শুরু করত নে। যাই খাইতে যাই। সবার সাথে বসে খাবার খাচ্ছে ফাহিম। ফাহিম আর চোখে কয়েকবার ফারিনের দিকে তাকালেও ফারিন তাকায়নি একবারও। খাওয়া শেষ করে আলতাফ চৌধুরী আগে টেবিল ছেড়ে উঠে যায়। কিছুক্ষণ পর বাকিরাও টেবিল ছেড়ে উঠে যায়। ফাহিম ওর রুমে এসে কিছু মেডিসিন আছে সেগুলো খেয়ে নেয়। বিছানায় চিত হয়ে শুয়ে থাকতেই তখনই ওর মনে পড়ে দাদুর পা কয়দিন মালিশ করে দেওয়া হয় না। এটা ভেবে তেল নিয়ে আলতাফ চৌধুরীর রুমের সামনে এসে হনহন করে রুমে ঢুকে যায়। আলতাফ চৌধুরী তখন সোফায় বসেছিল। ফাহিমকে দেখে তিনি কিছুটা বিরক্ত হলেন। ফাহিম বলে, দাদু আহো তোমার পায়ে তেল মালিশ কইরা দেই। দরকার নেই, তুই যা। কেন দাদু? আরও আহো না, পা মালিশ কইরা দেই তোমার। লাগবে না, তুই যা, আমি এখন ঘুমাবো। কিছুটা বিরক্ত নিয়ে বললেন তিনি। আচ্ছা, তাইলে মুই যাই। ফাহিম রুমে চলে আসে। তেলের বোতল রেখে দরজার সামনে দাঁড়িয়ে ফারিনের রুমের দিকে উকিঝুঁকি মারছে। ফারিনের রুমের লাইট জ্বলছে। দেখতে দেখতে এক পর্যায়ে ফারিনের রুমের সামনে এসে বসে যায়। ফারিন বিছানার কাছে যেতে নিলে দরজার সামনে কারো ছায়া দেখতে পেয়ে হেঁটে এসেই চট করে দরজা খুলে ফেলে। ফাহিম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ফারিনকে দেখে ওঠে দাঁড়িয়ে আবার সেই ভাটালি হাসি দেয়। ফারিন কিছুটা রাগ নিয়ে বলে, আপনি আমার রুমের সামনে বসে কি করছেন? ফাহিম ওঠে দাঁড়িয়ে মুখে হাসির রেখা টেনে আমতা আমতা করে বলে, ঠেঙ্গা খুঁজতেছিলাম। ঠেঙ্গা? ভ্রু কুচকে বলে, হয়। ঠেঙ্গা মানে? জনে না? না না, মুইও জানি না। বলেই ফাহিম ওর রুমে চলে আসে। ফারিন কিছুটা রাগ হয়। রাগ নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ফাহিম রুমে এসে বুকে হাত দিয়ে বড় নিঃশ্বাস টানে। একটুর জন্য বেঁচে গেছে। শুয়ে পড়ে ফাহিম। ফারিনের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় ফাহিম। সকালে সবাই ঘুম থেকে ওঠে। একসাথে ব্রেকফাস্ট করতে বসে। সবাই উপস্থিত থাকলেও আলতাফ চৌধুরী উপস্থিত নেই সেখানে। তার শরীরটা ভালো না বিধায় নাস্তা রুমে বসেই সেরে নেয়। রিমি আজ লক্ষ্য করেছে কালকে ফারিন রুদ্রের দিকে তাকিয়ে থাকলেও আজ ফারিন রুদ্রের দিকে তাকায়নি তেমন একটা। তবে আর চোখে শুভ্রের দিকে তাকিয়েছে কয়েকবার। এটা ঠিক বুঝতে পেরেছে রিমি। মনে মনে ভাবছে, এই মেয়েটার মনে কি চলছে তা এই মেয়েটাই জানে। সবার খাওয়া শেষ হয়। রুদ্র, অভ্র, শুভ্র অফিসে যাওয়ার আগে আলতাফ চৌধুরীর সাথে একবার দেখা করে যায়। নিধি ওর মামা মামির সাথে কথা বলছিল তাদের রুমে বসে। আলতাফ চৌধুরী ও নিধি বাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল। ফারিন কেমন অস্বস্তি ফিল করছিল বিধায় ওঠে রুমে চলে যেতে নিলে নিধি এসে হাত ধরে সোফায় বসিয়ে দেয়। ফারিনের পাশে নিধি বসে। ফাহিম তখন নিধিকে প্রশ্ন করে, নিধি ভাবি, আপনি কোনো দিন প্রেম ভালোবাসা করছিলেন? নিধি চটপট উত্তর দেয়, না। রিমি ও সিমি ভাবি, আপনারা? রিমি, সিমিও না বলে। সাব্বির ঈশাকে আর জিজ্ঞেস করে না, কারণ তাদের স্টোরি ওর নিজেই জানে। মুইও হরি করি নাই, তয় এখন কর্মু ভাবছি। প্রেম করবে ভালো কথা, আগে মেয়েটিকে এমপ্রেস করে নিও, আর না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। বলেই মুখ টিপে হাসে নিধি। ভাবি ফাহিমকে কিছু বইল না।
আমি চাই ও 2-4টা মায়ের খাক, যাতে ওর ইংলিশ বলাটা বন্ধ হয়ে যায়। ঈশা কথাটা বলেই মুখ ভেঙচি কাটে। ফাহিম তখনই আঙুল জাগিয়ে নায়কদের মতো ভাব নিয়ে বলে, এই ভাবি, এই আমি বদদোয়া দিলাম, আপনার 3টা যমজ বাচ্চা হইব, আর সেই বাচ্চা তিজনের পাকু তোকে দিয়ে পরিষ্কার করাব। ঠেকা পড়ছে মোর, ঠেকাই পড়বে তখন। আর শুধু তাই না, তোর প্রিয় আন্ডারগ্রাউন্ড নিয়েও টানাটানি করবে দেখিস। ফাহিম পড়েছে দরজার চিপায়। ফারিনের সামনে এগুলো বললে মানসম্মান আর বাদ থাকবে না। ফাহিম ঈশার সামনে দুহাত জোর করে বলে, মাফ চাই ভাবি, থামো, মুই আর ঝগড়া করমু না তোমার সাথে। ঈশা ভাব নিয়ে বলে, মনে থাকে যেন। ফারিন তখন বলে ওঠে, আন্ডারগ্রাউন্ড কি? এবার গেল বুঝি ফাহিম। এখন তারিনকে কে বলবে? আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারওয়ার। ঈশা বলার আগেই ফাহিম দ্রুত বলে, আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার, মাফিয়া, এগুলা কয় আর কি? ফারিনের মুখের এক্সপ্রেশন দেখে ফাহিম বুঝতে পারছে ফারিন কথাটা মেনে নিতে পারেনি। কিছুক্ষণ কথা বলার পর রুদ্র অফিস থেকে ফোন দিয়ে বলে বাসায় একটি ফাইল রেখে গেছে, যেটা অফিসে দিয়ে আসতে। সাব্বির, ফাহিম অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফাহিম আগে কখনোই রুদ্রদের অফিসে যায়নি, আজই প্রথম যাবে। দুপুরে রুদ্র, অভ্র, শুভ্র, সাব্বির, ফাহিম একসাথে বাসায় ফিরে। আগের ন্যায় খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। ফারিন আসে ছাদে। ঘরে মন টিকছিল না তাই ছাদে আসে। ফাহিম ফারিনের রুমে উকি মেরে দেখে ফারিন রুমে নেই। নিধির কাছে জিজ্ঞেস করে জানতে পারে ওর রুমেও নেই। তাই ফাহিম ছাদে আসে এবং ফারিনকে ছাদের এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ফাহিম মনে করে ভেবে নেয় হয়তো ফারিনের মন খারাপ। তাই কাছে যেতে যেতে একটি গান গাইতে শুরু করে, সখী কুক দিও না রে সখী কুক দিও না, তুমি মোর ভালোবাসা বুঝেও বুঝো না। ফারিন ফাহিমের গান শুনে কিছুটা বিরক্ত হয়। পিছনে ঘুরে না তাকিয়েই ফাহিমের সামনে এসে দাঁড়ায়, যার কারণে ফাহিমের গান বন্ধ হয়ে যায়। ফাহিম ফারিনের চেহারা দেখে বুঝতে পারছে চরম বিরক্তে ভাসছে ফারিন। কিছু বলার আগেই ফারিন ধমক দিয়ে বলে, মানুষের রক্ত খেয়েছেন কখনো? কথাটা শুনেই ফাহিমের মুখ পাংশু হয়ে যায়। অজ্ঞাত সামনে দাঁড়ান ফারিনকে দেখে ওর কাছে কেমন রহস্যময়ী লাগছে। ফাহিম ফারিনের কথাটা মজার ছলে উঠিয়ে দিয়ে হেসে হেসে বলে, কত খাইছি, খাইতে খাইতে বুড়ো হয়ে যাইতাছি। খুব টেস্ট তাই না? এখন আমি আপনারটা খাব। কথাটা শুনতে দেরি ফাহিমের দৌড় দিতে দেরি নেই। ফাহিমকে আর খুঁজে পায় কে? এক দৌড়ে রুমে এসে দম নেয় ফাহিম। বুকে হাত দিয়ে বলে, ও মোর আল্লাহ, অ্যাডা কি মাইয়া নাকি ভূত? মোর হৃদয় কাঁপতাছে। না, ভাবিরে কইতে হইব। রুম থেকে বের হতে নিলেই দেখে ফারিন ওর রুমের সামনে দাঁড়িয়ে আছে। ফারিনকে দেখে ফাহিমের এখন আরো ভয় করছে। ফারিন হেঁটে রুমের ভেতরে প্রবেশ করে বলে, ভাবিকে কি বলবেন? ফাহিম ছোট ঢোক গিলে পিছিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে, ককমু মোর আন্ডারগ্রাউন্ড আবার হারাইয়া গেছে। মিথ্যে কথা। আমার বিষয়ে কিছু বলতে চেয়েছেন? আরে না, মুই ওইটাই কইতে চাইছিলাম। হুসুস, আমার কাছ থেকে দূরে থাকবেন। আর নয়তো। ফাহিমের কিছুটা কাছে গিয়ে নিঃশ্বাস টেনে বলে, ফল ভালো হবে না।
ফাহিমের চোখ বড় বড় হয়ে যায়। ফারিন রহস্যময়ী হাসি দিয়ে চলে যায় রুম থেকে। ফাহিম বুকে হাত দিয়ে দেখে হার্টবিট দ্রুত ওঠা নামা করছে। ভয়তে নাকি ফারিন ওর কাছে আসার কারণে? সেটা ঠিক ও বুঝতে পারছে না। রিমি বিছানায় বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। বই ওর বুকের উপর রাখা ছিল। রুদ্র তখন সোফায় বসে সেন্টার টেবিলের উপর ল্যাপটপ রেখে অফিসের কাজ করছি। কাজ করার এক পর্যায়ে ওর চোখ পড়ে রিমির উপর। রিমিকে বিছানার পাশে ঠেলান দেওয়া অবস্থায় ঘুমাতে দেখে রুদ্র উঠে এসে আস্তে করে বইটা বুকের উপর থেকে সরিয়ে নেয়। ভালোমতো শুইয়ে দিয়ে রিমির ঘুমন্ত চেহারায় দেখে গালে আলতো করে চুমু এঁকে দেয়। রুদ্র আবার সোফায় বসে কাজ করতে শুরু করে। সিমি ভাঁজ করা ওর কাপড়গুলো আলমারিতে তুলে রাখছিল। শুভ্র তখন বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ ভাঁজ করা কাপড়গুলো দেখে সিমির কেন জানি খারাপ লাগে। আস্তে করে বিছানায় বসে ভাঁজ করা কাপড়ের উপর হাত বুলাতে লাগল। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকত বা তাদের সাথে আমি থাকতাম, তাহলে ঠিক এইভাবেই কাপড় ভাঁজ করে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি যেতাম, যেটা বিয়ের পর সব মেয়েরাই যায়। কিন্তু কপালে সেটা লেখা নেই আমার। কথাগুলো মনে মনে বলতে বলতেই চোখের কোণে পানি চলে আসে সিমির। তখনই শুভ্র এসে সিমির কোলে মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ে বিছানার উপর। সিমি এদিক সেদিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করে। শুভ্র কিছু একটা আন্দাজ করতে পারে। সিমির দুগালে হাত রেখে ওর চেহারার বরাবর ধরে রাখে। সিমি নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্র সিমির এক চোখের হাত দিতেই পানি লাগে ওর হাতে। চট করেই শুভ্র সিমির কোল থেকে ওঠে বিছানায় বসে। সিমি ওঠে চলে যেতে নিলেই শুভ্র পেছনে থেকে হাত ধরে টেনে ওর কাছে নিয়ে আসে। মাথা নত করে রাখে সিমি। শুভ্র সিমির এক গালে হাত রেখে ওর দিকে ফিরায়। নরম স্বরে বলে, তুমি কাঁদছ? সিমির বুকের কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল শুভ্রের কথায়। কোনো রকম নিজেকে শান্ত করে রাখে। তোমরা মেয়েরা এমন কেন জানি না? তাদের কষ্টে বুক ফেটে যাবে, বাট মুখ থেকে শব্দও বের হবে না। খুব কঠিন তোমরা। কথাটা বলেই শুভ্র ওর কপাল সিমির কপালের সাথে ঠেকায়। কিছুক্ষণ থাকার পর আলতো করে বুকের সাথে সিমিকে জড়িয়ে ধরে। যে কষ্টটা সিমির বুকে চাপা ছিল, তা এখন অনেকটা কমে গেছে। সিমি চোখটা বন্ধ করে নেয়। নিধি ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার সামনে এসে ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখছিল। অভ্র একটি ফাইল নিয়ে সোফায় বসে ঘাঁটছিল। ফোন টিপতে টিপতে নিধি বিছানায় বসে। অভ্র ফাইলটা রেখে ফোনটা নিয়ে উঠে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিচ্ছিল। বারান্দায় যাওয়ার সময় পিছন থেকে নিধি অভ্রকে বলে, আপনার গেঞ্জিয়ে তেলাপোকা। অভ্র কথাটা শুনে শক্ত হয়ে যায়। অভ্র তেলাপোকা ভয় পায় সেটা তো জানেনি। অভ্র সোজা হয়ে দাঁড়িয়ে নিধিকে বলে, নিধি এটাকে সরাও, সরাও প্লিজ। নিধি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অভ্রের সামনে এসে অভ্রের চেহারা দেখে না হেসে পারল না। মুখে হাত দিয়ে জোরে জোরে হাসতে লাগল। নিধির হাসি দেখে অভ্রের রাগ হচ্ছে। নিধি কোনো রকম হাসি আটকিয়ে বলে, একজন গ্যাংস্টার হয়ে তেলাপোকা ভয় পাচ্ছেন? বাহিরের মানুষরা শুনলে কি বলবে আপনাকে? এত কথা কেন বলছো? তেলাপোকাটা সরাও। কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলে, সরাব না, আপনি সরিয়ে নিন। কথাটা বলে চলে যেতে নিলে অভ্র নিধির হাত ধরে ওর কাছে নিয়ে এসে দুহাত পিছনের দিকে নিয়ে পিঠের সাথে চেপে ধরে। নিধি ভয় পেয়ে যায় অভ্রের চেহারা দেখে। হাসি যায় ওরে নিধির। অভ্র নিধির মুখের সামনে এসে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকেই ভয় দেখাচ্ছ? সাহস তো তোমার কম নয়। নিধি চুপ।
বুঝে গেছে অভ্র ওর চালাকি ধরে ফেলেছে। এখন কথা বলছো না কেন? রেগে বলে। সরু ঢোক গিলে মিন মিন করে বলে। না, মানের। বাকিটা বলতে না দিয়ে অভ্র এক হাত দিয়ে নিধির হাত দুটো চেপে ধরে আরেক হাত নিধির চুলের মাঝে ঢুকিয়ে ঠোঁট জোড়া ও আয়াত্তে করে নেয় অভ্র। থেমে যায় নিধির কথা। বন্ধ করে দেয় চোখ জোড়া। কিছুক্ষণের জন্য ডুবে যায় অভ্রতে। স্যার, কাজ কেমন চলছে? যেমনটা চলার কথা ছিল ঠিক তেমনই। প্ল্যান সাকসেস করবেন কবে? খুব তাড়াতাড়ি। তুমি ওই দিকটা নজর রাখো। ঠিক আছি, রাখছি। হুমম। দুজনার লাইন কেটে দিল। বিপ্লব তালুকদারের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। এতদিন যেটা করতে পারেনি তা এখন ধীরে ধীরে করতে সক্ষম হচ্ছে। খুব তাড়াতাড়ি চৌধুরী পরিবারের সবাইকে লাশে পরিণত করবে এবং 3 গ্যাংস্টারের নাম ও নিশানা মুছে দিবে। 3 গ্যাংস্টার হাউস। রিমি, সিমি, নিধি, ঈশা, ফারিন ও নিধির মামি জরিনা বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছিল। সাব্বির, ফাহিম রুদ্রদের সাথে অফিসে গিয়েছে। আলতাফ চৌধুরী তার রুমে। আলী হোসেন তার দোকানে ছিল। মেয়েরা কয়জন জরিনা বেগমের বানানো আচার খাচ্ছে, যেটা নিধির জন্য নিয়ে এসেছিল জরিনা বেগম। জরিনা বেগম বসেছিল। তার আচার খাওয়ার প্রতি কোনো রুচি নেই। সবার চেয়ে ঈশা বেশি খাচ্ছে। ঈশার খাওয়াটা স্বাভাবিক। গল্প করতে করতে দুপুর ঢলে পড়ে। রুদ্রদের আসার সময় হয়ে গেছে। রিমি, সিমি, নিধি তাড়াতাড়ি করে রুমে এসে আগেই শাওয়ার সেরে নেয়। ওরা এসে যদি দেখে এখনো ওরা শাওয়ার করেনি, তাহলে ঝাড়ি এক গাদা খেতে হবে। শাওয়ার সেরে 3 জনেই নামাজ পড়ে নেয়। এর মধ্যে রুদ্ররা বাসায় এসে পড়ে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর ফাহিম ছাদে যায় কিছুক্ষণ একা বসার জন্য। কালকের পর থেকে ফারিনের সাথে যতবার দেখা হয়েছে ততবার ফারিন চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছে, যেটা দেখে ফাহিমের রুহ কেঁপে ওঠে। ফাহিম তো ভেবেই নিয়েছে ফারিনের মধ্যে ভূত আছে, তাই ওর কাছ থেকে এক হাত দূরে থাকতে চায়। কিন্তু ছাদে এসে দেখে ফারিন চেয়ারে বসে একটি থ্রিলার বই পড়ছে। ফারিনের নজর ছিল তখন বইয়ের উপর। ফাহিম সামনের দিকে ঘুরে পা টিপে টিপে হেঁটে ছাদ থেকে চলে যেতে নিলে তখনই ওর ফোনে মেসেজের টোন বেজে ওঠে। ফাহিম শক্ত হয়ে যায়। শব্দ হওয়াতে ফারিন চোখ তুলে সামনে তাকায়। ফাহিমকে দেখেই ফারিন বই রেখে চেয়ার ছেড়ে ওঠে, দাঁড়িয়ে কিছুটা ধমকের স্বরে বলে, ওইখানেই দাঁড়িয়ে যান। ফাহিম তো আগে থেকেই দাঁড়িয়েছিল। ফারিনের কথায় আরেকটু অপ্রস্তুত হয়ে যায়। ভাবছিল এটাই বলবে, আর সেটাই হলো। দৌড় দিবে নাকি দাঁড়িয়ে থাকবে জানে না ফাহিম। ফারিন বই রেখে ফাহিমের কাছে পিছনে এসে দুহাত বগলদাবা করে দাঁড়ায়। বলে, আমার কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম? কথাটা মনে নেই নাকি? চলেই তো যাচ্ছিলাম, পিছন থেকে ডাইকা কুফা দিলেন ক্যা? কি? আমি কুফা দিয়েছি? আমার মনে হয় আপনার প্রাণের প্রতি কোনো মায়া নেই। না, না আছে। কি আছে? মায়া আছে। তাহলে? ভ্রু উঁচু করে বলে ফারিন, তাহলে মুই যাই। বলেই দৌড় ফাহিম। ফারিন আগের ন্যায় চেয়ারে গিয়ে বসে। ফাহিম নিচে এসে জোরে দম নেয়। এবারও ধরেই নিল ফারিনের মধ্যে সত্যিই ভূত আছে। বুকে হাত দিয়েই রুমে চলে আসে। ঈশা বিছানায় শুয়েছিল। সাব্বির এক গাদা ফল নিয়ে রুমে প্রবেশ করে, যেটা দেখে ঈশার রাগ বিরক্তি দুটোই হচ্ছে। শুধু শুধু এগুলা এনেছ?
আমি খাবো না। ঈশা বিছানায় ওঠে বসতে বসতে বলে, না শব্দটা শুনতেই চাই না। খেতে হবেই। ঈশা অভিমানী কণ্ঠে বলে, সাব্বির প্লিজ। উহু। কথা হবে না, জাস্ট খাওয়া হবে। ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে বলে সাব্বির। ঈশা নিরুপায়। সাব্বির আপেল কেটে ঈশাকে এক পিস করে খাইয়ে দিচ্ছে। ঈশাও চুপচাপ খেয়ে নিচ্ছে। প্রতিদিন দুপুরের পর অফিসে না গেলেও আজ রুদ্র, শুভ্র, অভ্র অফিসে গিয়েছে। সাথে আলতাফ চৌধুরী গেছে। কোনো একটা কারণে তিনিও ওদের সাথে অফিসে গিয়েছে। রাত 9টার দিকে সবাই বাড়িতে ফিরে। একসাথে ডিনার করছিল সবাই। সার্ভেন্টরা খাবার এগিয়ে দিচ্ছে। খাওয়ার এক পর্যায়ে রুদ্র সালাদ আনার কথা বলে সার্ভেন্টকে। সার্ভেন্ট সালাদ এনে বাটিটা রুদ্রের সামনে দিতে নিলেই অভ্র তখন চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল, আর তখনই সার্ভেন্টের হাতে অভ্রের কাঁধে ধাক্কা লেগে বাটিটা ফ্লোরে পড়ে যায়। বাটিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। অভ্র রেগে যায়, কারণ ওর হাতেও কিছুটা সালাদ পড়েছে। ননসেন্স কোথাকার, চোখে দেখো না নাকি? অভ্র ঝাড়ি দিয়ে বলে সার্ভেন্টকে। সার্ভেন্ট মাথা নত করে বলে, আই এম সরি স্যার। সরি। স্টুপিড। রাগ কন্ট্রোল করে বলেই চলে আসে রুমে। সবাই এতক্ষণ খাওয়া ছেড়ে ওদের দুজনার দিকে তাকিয়েছিল। রুদ্র গম্ভীরস্বরে সার্ভেন্টকে বলে, ফ্লোর পরিষ্কার কর। বলেই উঠে যায় টেবিল ছেড়ে। বাকিরাও খাওয়া শেষ করে উঠে যায় টেবিল ছেড়ে। নিধি একা একা বক বক করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। সামান্য হাতেই তো সালাদ পড়েছে, তার জন্য এভাবে বকা লাগে? সে কি ইচ্ছে করে করেছে নাকি? এই জন্যই ভালো লাগে না তাকে। আচরণগুলো মারাত্মক খারাপ। বদ লোক কোথাকার। লাস্টের কথাটা বলেই রুমে প্রবেশ করে দেখে অভ্র টাওয়াল পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। নিধি হা করে তাকিয়েই সামনের দিকে ঘুরে হাত দিয়ে মুখ ডেকে ফেলে। অভ্র ভ্রু কিঞ্চিত বাজ করে বলে, হোয়াট? নিধি সামনের দিকে ফিরেই বলে, এভাবে অর্ধেক টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন কেন? জানেন না এই রুমে একজন মেয়ে থাকে? লজ্জা করে না আপনার? কথাটা শুনে অভ্র হাসবে নাকি নিধিকে কিছু বলবে বুঝতে পারছে না। কেমন নাদান বাচ্চাদের মতো কথা বলে, মনে হচ্ছে কিছুই বুঝে না। অভ্র পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নিধি অভ্রের কথার আওয়াজ না শুনতে পেয়ে চোখ ডেকেই পিছনে ফিরে তাকায়। আঙুলের ফাঁক দিয়ে অভ্রের দাঁড়ান স্থানটা দেখে অভ্র সেখানে নেই। আচমকা হাতে টান অনুভব হয়। চোখের উপর থেকে হাত সরে যায় নিধির। নিধি এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। ওর ঠিক পিছনেই অভ্র নিধির এক হাত ধরে পিছনের দিক পিঠের সাথে মিশিয়ে নিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ধুক ধুক করছে নিধির বুকের মাঝে। এক তো আচমকা টান দিয়ে ওর কাছে নিয়ে এসেছে, আর এখন অভ্রের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অভ্র নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি তোমার কে হই? নিধি বুঝতে পারে এই প্রশ্নের মানে কি। কি বলবে বুঝতে পারছে না। টেল মি নিধি। কাপা কাপা কণ্ঠে নিধি উত্তর দেয়, হাজবেন্ড। সো আমার সামনে এত লজ্জা কিসের? নিধি মাথা নিচু করে ফেলে। অভ্র নিধির হাত ছেড়ে দেয়। আস্তে করে নিধির পেটের উপর হাত রেখে চট করে ওর দিকে ঘুরায়। নিধি তখনও মাথা নিচু করেই রেখেছিল। অভ্র ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির দিকে।
ডান হাতের আঙুলের উল্টো পিঠে নিধির গালে স্লাইড করছে। ধীরে ধীরে নিধির গলার কাছে এসে থামে। স্লাইড করার কারণে নিধি শরীর শিউরে ওঠে। চোখ জোড়া কোনো রকম খোলা রাখে। অভ্র নিধির চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে। টেডি হাসি দিয়ে নিধির পিঠে হাত রেখে দু হাত দিয়ে জড়িয়ে ধরে। নিধি চোখ জোড়া বন্ধ করে অভ্রের বুকে মাথা রাখে। এদিকে সিমি আর শুভ্র ঝগড়া করছে একে অপরের সাথে, তাও আবার একটি গেঞ্জি নিয়ে। শুভ্র নিচ থেকে এসে আলমারি থেকে ওর প্রিয় সাদা রঙের গেঞ্জিটা বের করে পরতে নিলে দেখে গেঞ্জির মাঝখান দিয়ে বড় আকারের ছেঁড়া। শুভ্রের রাগ উঠে যায়। সিমিকে ডাক দেয়। প্রথমে তো ছেঁড়া গেঞ্জিটা শুভ্রের গায়ে দেখে সিমি মুখ চেপে হাসে। তারপর শুভ্র গেঞ্জি ছেঁড়ার কথা বলতেই সিমি বলে শুভ্রের গেঞ্জি নাকি ও ধরেইনি। এখন প্রশ্ন হলো গেঞ্জি কিভাবে ছিঁড়ল? ভূতে ছিঁড়ে রেখে গেছে গেঞ্জি। অন্যদিকে ফিরে বলে সিমি, হোয়াট? ভূত? তুমিই ছিঁড়েছ গেঞ্জি? শুভ্র গেঞ্জি খুলে আঙুল তুলে বলে, ঠেকা পড়ে নাই আপনার লোহা লক্কর মার্কা গেঞ্জি ধরার। লোহা পক্কর? কপাল কুঁচকে বলে, লোহা পক্কর না লক্কর। মানে কি? মানে এটাই, গেঞ্জিটা পরলে আপনাকে জয় বাংলার মতো দেখায়। কি? মানে ধরুন লম্বা বাঁশের উপরে যেমন লাল সবুজ পতাকা ঝুলে না, ঠিক সেই রকমই লাগে আপনাকে ওই গেঞ্জিটা পরলে। তার জন্য তুমি গেঞ্জিটা ছিঁড়ে ফেলেছ? এক ভ্রু উঁচু করে বলে। সিমি দ্রুত উত্তর দেয়, হুম, না না, আমি ছিঁড়িনি। সত্যি কথা তো বলেই দিল এখন। মুখে ডেবিল মার্কা হাসি ঝুলিয়ে সিমির দিকে এক পা এগিয়ে বলে। সিমি ভয়তে কাচুমাচু হয়ে এক পা পিছে এগিয়ে বলে, না, সত্যিই আমি গেঞ্জি ছিঁড়িনি। জানি না কিভাবে ছিঁড়েছে এটা। সত্যি কথা বলবে নাকি আমি আমার ঘোড়াটা বের করব? ঘোড়া? আমার পিস্তল। সিমি এবার ভয়জড়িত কণ্ঠে বলে, না না, তার দরকার নেই, আমি বলছি। বলো। থেমে গিয়ে বলে শুভ্র, আসলে আমি আপনার গেঞ্জিটা স্ত্রী মেশিন দিতে স্ত্রী করতে গিয়েছিলাম। মেশিন বেশি গরম হবার ফলে গেঞ্জির উপর রাখতেই সামনে দিয়ে গেঞ্জিটা পুড়ে যায়। আমি এটা দেখে বাকি পুরা অংশটুকু কেচি দিয়ে কেটে দেই, যাতে আপনি বুঝতে না পারেন এটা পুড়ে গেছে। মিন মিন করে কথাগুলো বলে সিমি। তাহলে এতক্ষণ মিথ্যে কথা বললে কেন? ভুল হয়েছে বলেই দৌড় দিতে নিলে শুভ্র পিছন থেকে সিমির ওড়না টেনে ধরে। বলে, পালাচ্ছ কোথায়? ছাড়ুন বলছি আমার ওড়না। আমি কিন্তু দাদুর কাছে বিচার দেব। শুভ্র হাসে সিমির কথা শুনে। হেসে হেসে বলে, কি বলবে দাদুকে? আমি তোমার ওড়না ধরেছি এটা? নাকি এখন আমি তোমার সাথে যা করব এটা? কি কি করবেন? শুভ্র সিমির ওড়না টান দিয়ে ওর কাছে নিয়ে আসে। দুহাত দিয়ে পিছন থেকে সিমিকে জড়িয়ে ধরে বাঁকা হেসে বলে, এবার কোথায় পালাবে? সিমি মনে সাহস নিয়ে বলে, দেখবেন পালাব কোথায়। হ্যাঁ, দেখতে চাই। তাহলে আমাকে ছাড়ুন। পালানোর ধান্ধা বেবি? না, মতলব। তাই তো ছাড়ব না। বলেই সিমিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। সিমিকে নিচে ফেলে গায়ের উপর চেপে বসে শুভ্র। সিমি নাক মুখ কুঁচকে শুভ্রের দিকে তাকায়। শুভ্র ভ্রু উঁচু করে। এর মানে কি? সিমি ভালো করেই বুঝতে পেরেছে এবার ফেঁসে গেছে। স্যাড মুড করে ফেলে সিমি। আধা ঘন্টা ধরে রিমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। কিছুতেই ঘুম আসছে না।
রুদ্র সোফায় বসে একটি ফাইল হাতে নিয়ে মনোযোগ সহকারে পড়ছে। একে তো ঘুম আসছে না, দ্বিতীয় রুমের লাইট ঝালানো, তৃতীয় রুদ্র এখনো ঘুমাতে আসছে না। এই তিনটি কারণে রিমির ঘুম আসছে না। রিমির অভ্যেস হয়ে গেছে রুদ্রের বুকে মাথা রেখে ঘুমানোর, যার কারণে এমন ছটফট করছে। মুখে বলতেও পারছে না রুদ্রকে। রুদ্র বিষয়টা ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু তারপরও রিমিকে আরেকটু জ্বালানোর জন্যই ফাইল দেখার বাহানায় সোফায় বসে আর চোখে রিমিকে দেখছে। রিমির এখন আর সহ্য হচ্ছে না। বিছানা থেকে উঠে দরজা খুলতে নিলে রুদ্র জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ঘুমাতে। কোথায়? ফারিনের রুমে। কেন? উত্তর না দিয়ে দরজা খুলতে নিলেই রুদ্র এসে পেছনে থেকে রিমির হাত ধরে ফেলে। রিমি চোখ ছোট ছোট করে তাকায় রুদ্রের দিকে। রুদ্র এক ভ্রু উঁচু করে, ঘাড় হালকা কাত করে বলে, আমাকে ছাড়া তোমার ঘুম আসছে না সেটা বললেই হতো। আমি বলিনি এটা। আস্তে করে বলে রিমি। হাত ধরে ওর সাথে মিশিয়ে মৃদু হেসে বলে, আই নো। বলার দরকার নেই। রিমি রুদ্রের বুকে হাত রেখে সারাতে নিলে রুদ্র আরেকটু কাছে নিয়ে এসে গলায় হাত রেখে আলতো করে রিমির ঠোঁট ছুঁয়ে দেয়। ঠোঁটে মৃদু মুচকি হাসি রেখে বলে, তুমি আমাতে আসক্ত হয়ে পড়েছ জানু। রিমির কাছে এই কথার কোনো উত্তর নেই। চোখ পিট পিট করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র রিমিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। লাইট অফ করে রিমিকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখজোড়া বন্ধ করে নেয়। রিমি রুদ্রের বুকে মাথা রেখে মৃদ হাসে। ঠোঁটে হাসি ফুটান অবস্থায় চোখ বন্ধ করে নেয় রিমি। এখন ওর প্রশান্তি মিলে। পরের দিন সাব্বির ঈশার কথা রাখতে সবাইকে নিয়ে দোহার মইনুর ঘাট ঘুরতে আসে। সেখানের আরেকটি নাম আছে মিনি কক্সবাজার। ঈশা এটার সম্পর্কে জানতে পারে নেটের মাধ্যমে। তাই যাওয়ার ইচ্ছে জাগতেই সবার আগে সাব্বিরকে রাজি করাই। রুদ্র, শুভ্র, অভ্ররা রাজি ছিল না, কিন্তু সাব্বির সবার সিকিউরিটি নিজের কাঁধে নেয়, যার কারণে সাব্বিরের কথায় রাজি হয় ওরা। রুদ্র, অভ্র, শুভ্র ও ফারিনের মা বাবা বাদে বাকিরা সবাই যায়। 5টি গাড়িতে ওরা কয়জন বসে আর বাকি 4টে গাড়িতে বডিগার্ডরা বসে। মোট 9টি গাড়ি নিয়ে বের হয়। এখানে এসেই সবার চেয়ে বেশি খুশি হয় ঈশা। পদ্মা নদীর স্বচ্ছ পানি দেখে ঈশা বেশ খুশি। রিমি, সিমি, নিধিও খুশি। ফারিনকে তেমন একটা খুশি হতে দেখা যায়নি। আর ফাহিম ফারিনের কাছ থেকে একটু দূরেই থাকে। এতে বেশ স্বস্তি পাচ্ছে ফারিন। দু একবার চোখাচোখি পড়তেই ফারিন চোখ রাঙিয়ে তাকায় ওর দিকে, যেটা দেখে ফাহিম ফারিনের দিকে তাকায় না। ঈশা পানি ধরে খেলা করছিল। আলতাফ চৌধুরী স্লিপিং চেয়ারে বসে পদ্মা নদীর মজা নিচ্ছিল। রিমি, সিমি, নিধি আলতাফ চৌধুরীর কাছ থেকে কিছুটা দূরেই স্লিপিং চেয়ারে বসেছিল। সাব্বির ঈশার পাশেই দাঁড়িয়ে আছে। বডিগার্ডরা চারদিক নজর রাখছে। কিছুক্ষণ পর পর সাব্বিরও বডিগার্ডদের মতো চারদিক চোখ বুলাচ্ছে। সাব্বির সাথে করে 3টি পিস্তল নিয়ে এসেছে। ফাহিমের কাছেও একটি পিস্তল আছে। সাব্বির এই কয়দিনে ফাহিমকে গুলি চালান শিখিয়ে দিয়েছিল, তাই এখন ফাহিমও গুলি চালাতে পারে। সাব্বির আগে গুলি চালাতে ভয় পেলেও এখন গুলি চালান বা হাতের কাজ মনে করে। ফাহিম নিধিকে চেয়ার থেকে উঠিয়ে নিয়ে একটু দূরে আসে। কি হলো? কিছু বলবে নাকি? ভাবি কিছু কইতাম। বলো। আচ্ছা ভাবি, আপনার বইন ফারিন এমন ব্যবহার করে ক্যা? দেখলে মনে হয় তার মধ্যে ভূত আছে। নিধি খিলখিল করে হাসতে লাগল ফাহিমের কথা শুনে।
ফাহিম বোকার মতো তাকিয়ে আছে। বলে, আমি কি হাসির কথা কইছি নাকি? হাসের ক্যা? নিধি হাসিটা কোনোরকম থামিয়ে বলে, আরে ফাহিম, কানে কানে একটি কথা শোনো। কন? নিধির মুখের কাছে কান নিয়ে বলে। নিধি ফাহিমের কানে কানে যা বলল, সেটা শুনে কিঞ্চিত পরিমাণ রাগ ফুটে উঠল ওর চেহারায়। মুখ বাঁকিয়ে বলে, আপনার বইনের খবর আছে। শোনো, যা করার আস্তে ধীরে করবে। ফারিনের কথার জালে ফারিনকে জব্দ করে তারপর যা করার করবে। আচ্ছা ভাবি। এবার চলো। আহেন। কন্টিনিউ টু